বিখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান গঙ্গা প্রসাদ কাঞ্জিলাল অ্যান্ড সন্সের প্রধান কর্ণধার রূপা কাঞ্জিলালের দাবি তিনি নিজের মেয়েকে নিজের হাতে খুন করেছেন। কিন্তু অকুস্থল থেকে পাওয়া গেছে কিছু রক্তমাখা জামা কাপড়, কোনো লাশ পাওয়া যায়নি। একজন মা হয়ে রূপা দেবী কেন খুন করলেন নিজের মেয়েকে? আসলে কি ঘটেছিল সায়ন্তিকা কাঞ্জিলালের সাথে? ডাক্তার নিরঞ্জন শুক্লা আর তার ছাত্র ডাক্তার কুন্তল সেন কি পারবে এসব প্রশ্নের উত্তর খুঁজে বার করতে? জানতে গেলে শুনতে হবে আমাদের আজকের কাহিনী, লেখিকা মৌলি কুণ্ডুর কলমে মায়া চিতা। গল্পটি আমরা নিয়েছি অলৌকিকের খোঁজে ও মিডনাইট ফ্যান্টাসির যৌথ উদ্যোগে অডিও স্টোরি প্রতিযোগিতা ইভেন্ট শুনতে কি পাও থেকে। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে অধ্যায়, অভিযান, দেবাঞ্জন, পার্থ, বর্ষা, শুভ্রকমল, অভিক, দীপ্তিমান, প্রীতম ও নীল। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী মায়া চিতা, যা আপনাকে শিহরিত হতে বাধ্য করবেই। শুনতে থাকুন। ডক্টর, আমি আমার নিজের মেয়েকে গুলি করে খুন করেছি। বিশ্বাস করুন, আমি আমি পাগল নই। আমার মতন মায়ের শাস্তি হওয়া জরুরি। হ্যাঁ, শাস্তি হওয়া জরুরি। তাই খুন করেছেন? তাহলে লাশটা কোথায় মিসেস কাঞ্জিলাল? ওই যে আমাদের বাড়িতে যে চিতা বাঘটা আছে, ও ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলেছে। পুলিশ তো রক্তমাখা জামা কাপড় পেয়েছে। সেটাই তো সমস্যা ম্যাডাম, রক্তমাখা জামা কাপড়। এই বলে একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে টেবিলের উপর কনুইয়ে ভর দিয়ে মাথাটা দু হাতে চেপে ধরলেন ডাক্তার নিরঞ্জন শুক্লা। তারপর আবার বললেন, আপনি এখন আসুন মিসেস কাঞ্জিলাল, আমাকে আপনার কেসটা নিয়ে একটু ভাবতে হবে। বিশ্বাস করছেন না তো? আমাকে আমাকে পাগল ভাবছেন না? হ্যাঁ, আমি জানি আমাকে পাগল ভাবছেন। পাগল না হলে মা হয়ে মেয়েকে কেউ খুন করতে পারে? কেউ বিশ্বাস করবে আমার কথায়? না না, কেউ না, কেউ না, কেউ না, কেউ বিশ্বাস করবে না। ডাক্তার শুক্লার পার্সোনাল চেম্বার থেকে কাঁদতে কাঁদতে ঝড়ের বেগে বেরিয়ে গেলেন বছর 40-এর ভদ্রমহিলা। বেরোনোর সময় তার সাথে ধাক্কা লাগলো ডক্টর কুন্তল সেনের। ডাক্তার সেন মহিলাকে সরি বলার চেষ্টা করলেন, কিন্তু কোনো কিছু বলার অবকাশ মহিলাকে দিলেন না। পলকের চাহনিতে ডাক্তার সেন অবশ্য মহিলাকে দেখে নিয়েছেন, আর দেখেই চিনেছেন গঙ্গা প্রসাদ কাঞ্জিলাল অ্যান্ড সন্স প্রধান কর্ণধার রূপা কাঞ্জিলাল না। ডাক্তার শুক্লার সঙ্গে দেখা করার জন্য চেম্বারে ঢুকলেন ছিপছিপে তরুণ যুবক ডাক্তার কুন্তল সেন। স্যার, আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো কুন্তল, তোমাকেই এখন দরকার ছিল। বলুন স্যার, কি ব্যাপার? সোনালি ফ্রেমের চশমাটা চোখ থেকে খুলে টেবিলে নামিয়ে রেখে শুক্লা বললেন, হ্যাঁ বলবো, কিন্তু তুমি এই সময় এখানে? আসলে আমি এসেছিলাম আমার এক পেশেন্টের ব্যাপারে ডিসকাস করতে। একটা 12 বছরের মেয়ে। যাকে ছাড়ুন, আগে আপনার প্রবলেমটা বলুন তো স্যার। হ্যাঁ শোনো। বেশ অন্যমনস্কভাবেই বললেন ডাক্তার শুক্লা, তোমার পুরো কেস হিস্ট্রিটা বলছি, তারপর সবটা শুনে তোমার কি ওপিনিয়ন সেটা বলো আমাকে। এই বলেই ডাক্তার শুক্লা ঘটনার বর্ণনা শুরু করলেন। মিসেস রূপা কাঞ্জিলাল বিয়ের আগে ছিলেন একজন রাইফেল শুটার। ওয়ার্ল্ড কাপ, কমনওয়েলথ গেম, এশিয়ান গেম সহ বিভিন্ন কম্পিটিশনে অনেক মেডেল পেয়েছেন। রূপার বাবা নির্মল ব্যানার্জি ছিলেন ইন্ডিয়ান আর্মির অফিসার, মা হাউসওয়াইফ। ছোটবেলা থেকেই রূপা নিয়ম আর শাসনের মধ্যেই মানুষ। পড়াশোনাতেই দুর্দান্ত রেজাল্ট, কখনো প্রথম বই দ্বিতীয় হয়নি পরীক্ষায়। বাবার দৌলতেই তার স্পোর্টসে আগ্রহ জন্মায়। রূপার কেরিয়ার ভালোই চলছিল, সকলের আশা ছিল সে বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করবে। রূপার নিজেরও সেরকমই ইচ্ছে ছিল, কিন্তু দুর্ঘটনা ঘটে 15 বছর আগে, যখন সে অলিম্পিক গেমসে যোগদান করে। প্র্যাকটিসের সময় তার হাতে একটা কম্পাউন্ড ফ্র্যাকচার হয়। সঙ্গে সঙ্গে চিকিৎসা করলে হয়তো সেরকম কোনো ক্ষতি হতো না, কিন্তু চোটের জন্য রূপা সে বছর আর অলিম্পিকে পার্টিসিপেট করতে পারত না।
সেই জন্যই রূপা নিজের চোটের কথাটা সকলের কাছে লুকিয়ে যায়। আর অদ্ভুতভাবে তার আশেপাশে থাকা লোকজন, কোচ, ডাক্তার, এত বড় আঘাতের চিহ্নটা কারোর চোখেও পড়ল না। সে কি, এটা কি করে সম্ভব? আই ডোন্ট হ্যাড এনি আইডিয়া কুন্তল। শুধু রূপা কথাটা বললে আমি হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু তখন অনেক নিউজেও খবরটা এসেছিল। এই দেখো, সেই নিউজের পেপার কাটিং। এই বলে ডাক্তার শুক্লা একটা ফাইলের নির্দিষ্ট একটা পাতা খুলে কুন্তলের দিকে এগিয়ে দিলেন। কুন্তল সেটা দেখে বলল, অবাক করা ব্যাপার স্যার। তারপর কি হলো? যথারীতি শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত রূপার এত যন্ত্রণা শুরু হয় যে সে আর সহ্য করতে পারে না। সেবারে তার আর অলিম্পিকে পার্টিসিপেট করা হলো না। তার উপর ডাক্তাররা জানালেন অপারেশনের পর রূপা সাধারণ কাজকর্ম করতে পারলেও রাইফেল হাতে তুলতে পারবে না। রূপার এরপর হতাশায় ভেঙে পড়ার কথা, কিন্তু সেই অবকাশ সে পায়নি। অলিম্পিকে যাওয়ার আগে বিশেষ অ্যাথলিট হিসেবে এক বিখ্যাত শাড়ির দোকানের বিজ্ঞাপনে মডেল হিসেবে সে কাজ করেছিল। তখনই সেই শাড়ির দোকানের মালিকের ছেলে মণিশঙ্কর কাঞ্জিলাল রূপার প্রেমে পড়েন। রূপার রূপে মুগ্ধ হয়ে মণিশঙ্করের বাবা শ্রী মণিকাঞ্চন কাঞ্জিলালও তাকে পুত্রবধূ করতে চেয়েছিলেন। তাই বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ছেলের বৌভাতের দিন মণিকাঞ্চন বাবু সেরিব্রাল স্ট্রোকে মারা যান। ব্যবসার সমস্ত দায়িত্ব এসে পড়ে মণিশঙ্করের ওপর। তবে মণিশঙ্করের মন পৈতৃক ব্যবসায় কোনো কালেই ছিল না। তাই রূপাকে শাড়ির দোকানের দায়িত্বটা তিনি নিতে বলেন। রূপাও কোনো একটা ব্যাপারে নিজেকে ব্যস্ত রাখতে চাইছিল। খুশিমণি দায়িত্বটা সে নিজের কাঁধে তুলে নেয়। রূপা যেখানেই মাথা দিয়েছে সেখানেই সফল হয়েছে। হাতে চোট না পেলে আজ সে বিশ্বসেরা শুটার হতো। শাড়ির ব্যবসাতেও সে যথারীতি সফল। ধীরে ধীরে ব্যবসা বাড়িয়ে রূপা নিজের জুয়েলারি ব্র্যান্ড বিউটি প্রোডাক্টস বাজারে আনলো। তার সংসার জীবনও আপাত দৃষ্টিতে সুখের। বিয়ের 3 বছরের মাথায় সে এক মেয়ে ও আরো 3 বছর পর এক ছেলের মা হয়। এক সেকেন্ড স্যার, আপনি আপাত দৃষ্টিতে বললেন কেন? কারণ আছে কুন্তল, সেই প্রসঙ্গে আসছি একটু পরে। পরপর ঘটনাক্রম অনুসারে এগোই। বেশ, তারপর বলুন স্যার। ছেলে ও মেয়েকে নিয়ে রূপা একটু বেশি অবসেসড ছিল। নিজের জীবনে যা পায়নি তা নিজের ছেলে মেয়েদের মাধ্যমে, বিশেষ করে মেয়ের মাধ্যমে পূরণ করতে চাইতো। ব্যবসার কাজে ব্যস্ততা সত্ত্বেও ছেলে মেয়ের পড়াশোনা আর স্পোর্টসের দিকে সারাক্ষণ তার নজর থাকত। ছেলে মেয়ের সাথে রূপা যতটা সময় কাটাতো পুরোটাই পড়াশোনা আর স্পোর্টস নিয়ে প্যানিক করতে থাকত। মণিশঙ্কর বাবু ছেলের প্রতি একটু বেশি দুর্বল ছিলেন। বাবা মার থেকে ছেলেমেয়েরা যে ভালোবাসা চায় তা সায়ন্তন, বলতে ভুলে গেছিলাম, রূপার ছেলে আর মেয়ের নাম সায়ন্তন আর সায়ন্তিকা। হ্যাঁ, যা বলছিলাম, সায়ন্তন বাবার কাছে যথেষ্ট ভালোবাসা পেত, কিন্তু সায়ন্তিকার সেরকম কোনো ভালোবাসার জায়গা ছিল না। সে নিজের সবটুকু উজাড় করে পড়াশোনা করত, যাতে ক্লাসে ফার্স্ট হলে মায়ের একটু স্নেহের পরশ তার উপর এসে পড়ে। অ্যাথলিট হিসেবে হার্ডল রেসে সবার থেকে এগিয়ে থাকতে চেষ্টা করত, যাতে মায়ের একটু আদরে প্রশ্রয় পায়। কিন্তু পড়াশুনো, খেলাধুলো সবকিছুতে ওঠানামা থাকেই। ক্লাসে যদি সায়ন্তিকার রেজাল্ট একটু খারাপ হয়, তার কপালে জুটত মায়ের অদম্য শাসন। এমনকি হার্ডল রেসে সেকেন্ড পজিশনে থাকার জন্য রূপা তাকে বেল্ট দিয়ে মারতেও ছাড়েনি। কি বলছেন স্যার? মা হয়ে মেয়েকে বেল্ট দিয়ে? হ্যাঁ কুন্তল, রূপা মনে মনে এর জন্য বেশ গিল্টি ফিল করে, কিন্তু মেয়েকে পিছিয়ে পড়তে দেখলে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। মণিশঙ্কর বাবুর ব্যবসায় মন নেই আগেই বলেছিলাম। তিনি রেসের মাঠে, ক্যাসিনো, ক্লাবে জলের মতো টাকা ওড়ান। রূপা শক্ত হাতে স্বামীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, অনেকটা করেও, কিন্তু ফাঁক ফোকর গোলে মাঝে মাঝেই শঙ্করবাবু হাতের বাইরে বেরিয়ে যান। এদিকে নিজের পরিবারের আসল রূপটা কখনোই রূপা সমাজের সামনে আসতে দিতে চায় না। সোশ্যাল মিডিয়ায় বা কোনো সামাজিক অনুষ্ঠানে তার পরিবারের সকলের হাসি মুখ। রূপা আদর্শ মা, মণিশঙ্কর সফল ব্যবসায়ী, আর সায়ন্তন আর সায়ন্তিকা পড়াশোনার খেলাধুলোয় বেস্ট ছেলে মেয়ে। সুখী ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি। সবকিছু সঠিক ছন্দেই চলছিল, কিন্তু ছন্দপতন ঘটল 7 মাস আগে। একটা ডিস্ট্রিক্ট লেভেলের কম্পিটিশনে দৌড়তে গিয়ে হার্ডেলে পা লেগে শান্তিকা পড়ে যায়। তার ডান হাতে বেশ আঘাতও লাগে। ভাঙেনি, তবে তার খেলাধুলা কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়।
পরীক্ষা শেষ হওয়ায় সেই সময় তার ছুটি চলছিল, তাই রূপা ঠিক করে ছেলে আর মেয়েকে নিয়ে তাদের নতুন কেনা টি এস্টেটের রিসর্টে কিছুদিন কাটিয়ে আসবে। শঙ্করবাবু ব্যবসার সবকিছু কলকাতায় থেকে সামলাবেন। রূপা ছুটি কাটাতে গেল বটে, কিন্তু তার মন থেকে খচখচানি গেল না। চোটের জন্য মেয়েকে কম্পিটিশন থেকে বাদ পড়তে হলো। বারবার সায়ন্তিকাকে তার জন্য দোষ দিতে লাগলো। এই দেখে সায়ন্তন বেশ মজা পেল। যতটা পারে সায়ন্তিকার খুঁত ধরতে লাগলো, আর চোখে আঙুল দিয়ে দিদির ভুল ত্রুটি মাকে দেখাতে লাগলো। এর পরের ঘটনা আর আমি তোমাকে বলবো না কুন্তল, শোনাবো সায়ন্তিকার জবানিতে। এই বলেই ডাক্তার শুক্লা একটা ছোট টেপ রেকর্ডার চালিয়ে দিলেন। তাতে সায়ন্তিকার গলা শোনা গেল। রিসর্টে আমরা 2 দিন কাটিয়েছি। আমাদের যে আঙ্কেল দেখাশোনা করছিল তার নাম ধনরাজ থাপা। রিসর্ট থেকে বেরিয়ে কিছুটা দূরেই তার বাড়ি। সেদিন সকালবেলা মা তার বিজনেস পার্টনারদের সাথে মিটিং করতে গেছিল, আর সায়ন্তন তখনও ভুঁসভুঁসিয়ে ঘুমোচ্ছে। আমি সেই সুযোগে রিসর্টের বাইরে বেরিয়ে পড়লাম। মা 2 দিন আমাকে বেরোতেই দেয়নি। হাত ভেঙে গেছে, আবার যদি তাতে লেগে যায়। আচ্ছা বলুন তো ডক্টর আঙ্কেল, আমার তো 19 বছর বয়স, আমি তো ছোট নই। আমি কি এমন কিছু করব যাতে আমার আরও লেগে যায়? না, তুমি যথেষ্ট বড় হয়েছো আর বুদ্ধিমানও। তারপর কি হয়েছিল বলো তো? হ্যাঁ, আমি বেরিয়ে এদিক ওদিক ঘুরলাম, ধনরাজ কাকাদের বস্তিতেও গেলাম। আমাকে দেখে তো তাদের সে কি আনন্দ! আমাকে আসল দার্জিলিং চা আর মাখন খেতে দিল। কি যে ভালো খেতে সেগুলো! ধনরাজ কাকার 1 বছরের ছোট ছেলে, তার টমেটোর মতো লাল লাল নরম গাল, ছোট নাক আর গোল্লা গোল্লা চোখ, কি যে কিউট কি বলবো। তাকে কোলে নিয়ে আমি ঘুরে বেড়ালাম। একটুও কাঁদেনি, খিলখিল করে হাসছিল। কি যে মিষ্টি হাসি! আমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। একটু বেলা হলে আমি আবার রিসর্টে ফিরে যাই। মা ফিরল বিকেলবেলা। ভাই তো গাধা, ও কিছু বুঝতেই পারেনি। কিন্তু বিকেলবেলা আমার চোট লাগা হাতে বেশ যন্ত্রণা শুরু হলো। মা কিছু আন্দাজ করে ধনরাজ কাকাকে ডেকে বলল, অঙ্কুর, দেখাশোনার দায়িত্ব তোমার ওপর ছিল। ওর হাতে হঠাৎ ব্যথা হলো কি করে? ও কি বাইরে গিয়েছিল? ধনরাজ কাকা আমতা আমতা করে বলল, जी मैम साहब, दीदीमणि तो हमारे घर गई थी। এটুকু শুনেই মা পাগলের মতো হয়ে গেল। বলতে লাগলো, আমি এত চেষ্টা করছি এই মেয়েটাকে সব কিছুতে বেস্ট বানাতে, আর আর এর নিজের কোনো চেষ্টাই নেই। হাতে হাতে লেগেছে না, ইচ্ছে করেই তো লাগিয়েছে যাতে যাতে কম্পিটিশনে না যেতে হয়। এখন আবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে যাতে যন্ত্রণার অজুহাতে আরো বেশি দিন বসে থাকতে পারে। তোকে আমি চিনি না। এই বলে মা আমার চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে চড় মারতে লাগলো। কপালে হয়তো আরও মার জুটত, কিন্তু তখনই চা বাগানের দিক থেকে একটা হই হুল্লোড় শোনা গেল। রিসর্টের আরেকজন কাজের লোক বিনায়ক ছুটে এসে ধনরাজ কাকাকে বলল, दाजू, तेंदुआ ने तुम्हारे बेटे को उठा लिया, जल्दी चलो। এই বলে সে ছুটল বস্তির দিকে। ধনরাজ কাকা তখন মেঝেতে ধপ করে বসে পড়ে বলতে লাগলো, वो तेंदुआ पिछले हफ्ते बस्ती का एक घसीटी लड़की को मार डाला। मेम साहब, मेरा बेटा गयो। मेम साहब, मेरा बेटा गयो। এই বলে সে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। মা বলল, তুমি তুমি চিন্তা করো না, একটু দাঁড়াও, আমি দেখছি। এই বলে মা ভেতরে গেল। কিছুক্ষণ পরে হাজির হলো হান্টিং আর খাকি পোশাক পরে, হাতে একটা বড় বন্দুক। আমাদের রিসর্টটা আগে ব্রিটিশ হান্টিং লজ ছিল। বন্দুকটা বোধহয় সেই সময়কার। মা ধনরাজ কাকাকে বলল, চলো তোমাদের বস্তির দিকে। আমি আর ভাইও গেলাম মায়ের পিছনে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে অনেক লোক বেরিয়ে এসেছে মোবাইল টর্চ, মশাল, হ্যাজাক, আরও কত রকমের আলো নিয়ে। প্রচণ্ড একটা কোলাহল, সবাই কিছু না কিছু বলছে। মহিলা আর বাচ্চাদের কান্নার শব্দ, টিন আর ক্যানিস্তারা পেটানোর আওয়াজ। ধনরাজ কাকার বাড়ি গিয়ে জানা গেল ওর বউ রান্নার কাজে ব্যস্ত ছিল। আমার মা গেছিল বস্তির কি একটা পুজো দেখতে। সেই সুযোগে ছেলে ঘরের পেছনে ফাঁকা জায়গাটাই বেরিয়ে গেছিল। তখনই বাচ্চাটাকে নিয়ে গেছে। মাটির উপর রক্তের আর দুধের ফোঁটা দেখা গেল। সেই চিহ্ন ধরে সকলে এগোতে যাচ্ছিল। মা বলল,
তোমরা শব্দ করো না। অঙ্কু, তুই একটা আলো নিয়ে আমার সাথে আয়। আমি মোবাইলে টর্চ জেলে মায়ের পেছনে এগোতে লাগলাম। বস্তি থেকে বেশ কিছুটা দূরে একটা বড় গাছের নিচে দেখা গেল একটা ফিডিং বোতল পড়ে আছে। আমি ওটা তুলে নিয়ে মাকে কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু মা ওটা আগেই দেখতে পেয়েছে। আমার দিকে ফিরে ঠোঁটে আঙুল দিয়ে আমাকে চুপ করতে বলল, তারপর ওপর দিকে ইশারা করল। দেখলাম গাছের একটা ডালে ঝুলে আছে ধনরাজ কাকার ছেলের মাথাটা। শরীরটার উপরে একটা চিতাবাঘ বসে চাকুম চুকুম শব্দে মাংস খাচ্ছিল। আমরা এসেছি বুঝতে পেয়ে খাওয়া ছেড়ে আমাদের দিকে রক্ত মাখা মুখে তুলে তাকালো। সে যে খুব ভয়ঙ্কর আওয়াজ, ভাবলে আমার বুক কাঁপে। হলুদ ভাঁটার মতো দুটো চোখ, সাদা কালো মুখে রক্ত মাখামাখি। আমাদের দেখে নিমেষের মধ্যে ওটা লাফ মারলো আর মা সঙ্গে সঙ্গে গুলি চালালো। চিতাবাঘটা তীব্র একটা গর্জন করে ধপ করে পড়ে গেল মাটিতে। গুলির শব্দ শুনে বস্তির লোকও ছুটে এলো। ধনরাজ আর তার পরিবারও এলো। গাছের ডাল থেকে ছেড়ে ঝুলতে থাকা মাথাটা দেখে ধনরাজ কাকার মা আর বউ আকাশ ফাটানো চিৎকার করে উঠল। ধনরাজ কাকা কাঁপতে কাঁপতে বসে পড়ল। চিতাবাঘটাও নিচে পড়েছিল। আলোতে দেখা গেল ওটার শরীরের চারপাশে রক্ত ভেসে যাচ্ছে। একজন বয়স্ক লোক বলল, বুকে গুলি লেগেছে, কলিজা পুড়ে গেছে, তবে চিতাবাঘকে বিশ্বাস নেই। এরা শয়তানের জাত, সাক্ষাৎ শয়তান। এখন হয়তো ঘাপটি মেরে পড়ে আছে, কেউ কাছে গেলেই মরণ কামড় বসবে। ওটার কাছে যেও না, এখন যেও না। তোমরা কেউ গাছের পিছন দিয়ে উঠে উপর থেকে বাচ্চার বডিটা নামিয়ে আনো, যাও। সেই রকমই করা হলো। যার সঙ্গে সকালবেলা খেলা করলাম তার রক্তাক্ত শরীরটা দেখে আমি আর সেখানে দাঁড়াতে পারছিলাম না। আমার হাত পা থরথর করে কাঁপছিল। মা আমার অবস্থা বুঝতে পেরেছিল, তাই হাত ধরে আমাকে তাড়াতাড়ি রিসর্টে নিয়ে গেল। সেদিন রাতে আমি আর কিচ্ছু খেতে পারলাম না। মাও আর আমার সাথে কোনো কথা বলেনি। নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আসছিল না। রিসর্টের ছাদে গিয়ে দাঁড়ালাম। ওখান থেকে দিনের বেলায় দেখেছি অনেক দূর পর্যন্ত চা বাগান, নদী, সবুজ পাহাড় দেখা যায়, কিন্তু রাতের বেলা সব কিছু যেন কালো অন্ধকারের চাদরের তলায় ঢাকা পড়েছে। কতক্ষণ কাটলো জানি না। হঠাৎ আমার ঘোর কাটলো একটা তীব্র আলোর ঝলকানিতে। গোটা আকাশ যেন ছেয়ে গেছে নীলচে গোলাপি আলোর রেখায়। আলোর রেখাগুলো সৃষ্টি হচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে। সেই আলোয় চারিদিকটা একবার স্পষ্ট দেখা গেল। রিসর্ট থেকে কিছুটা দূরে গাছের নিচে সেই চিতাবাঘটাকেও দেখা গেল। ও ছটফট করছে যন্ত্রণায়, আর একটা গড়গড় করে গোয়ানির মতো শব্দ করছে। আমি কি যেন ভেবে নিচে গেলাম। মায়ের সাইলেন্সার লাগানো রিভলভারটা নিয়ে রিসর্টের বাইরে বেরিয়ে গেলাম। সবাই ঘুমিয়ে পড়েছিল। গেটের চাবি কোথায় থাকে তা জানা ছিল, তাই বাইরে যেতে কোনো প্রবলেম হলো না। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম চিতাবাঘটার কাছে। ও খুব কষ্ট পাচ্ছিল। রিভলভার দিয়ে মাথায় গুলি করে সব যন্ত্রণা থেকে ওকে মুক্তি দিলাম, আর সাথে সাথেই চারিদিকে নীলচে গোলাপি আলোয় ভরে উঠল। দেখলাম মরার আগে চিতাবাঘটা একটা পা যেন একটা নির্দিষ্ট দিকে দেখানোর মতো করে এগিয়ে আছে। ওর চোখগুলো যেন সেদিকেই নিবদ্ধ। আমি সেদিকে তাকিয়ে দেখলাম তীব্র একটা নীলচে গোলাপি আলোক ছটায় সেদিকটা ভরে আছে। আমি পিস্তলটা বাগিয়ে ধরে ওদিকে এগোলাম। একটা অগভীর গর্তের ভেতরে আলোটা আসছিল। গর্তের সামনে গিয়ে দেখলাম একটা অদ্ভুত দৃশ্য। চিতাবাঘের একটা বাচ্চা কেউ কেউ করে কাঁদছে, আর তার সামনে বিশাল একটা সাপ। সাপের গলার কাছটা অসম্ভব রকমের ফোলা, আর সাপের মাথার ওপরে পড়ে আছে বিশাল একটা উজ্জ্বল নীলচে গোলাপি পাথর। আলো আসছিল ওই পাথরটা থেকে। সম্ভবত যে চিতাবাঘটা মারা গেছে সেটার দুটো ছানা ছিল। একটা আমার সামনে আছে, আরেকটা ওই সাপটা গিলে ফেলেছে। ওই পাথরটা সাপের মাথায় পড়লে সাপটা মারা যায়। এই নীলচে গোলাপি আলো আর পাথরটার পেছনে কি রহস্য আছে আমি দাঁড়িয়ে সেটা ভাবছিলাম। কিন্তু চিতাবাঘের বাচ্চাটা টলমলো পায়ে আমার দিকে এগিয়ে আসতেই আমার চিন্তায় ছেদ পড়ল। আমার দিকে ও মাথাটা তুলে গুলগুল করে দেখতে লাগলো। ওর দু চোখে একটা তীব্র আকুতি। আমি ওকে কোলে তুলে জড়িয়ে ধরলাম।
ওটাও যেন আমার শরীরের ওমে একটুও স্বস্তি পেল। এতক্ষণ ঠান্ডায় কষ্ট পাচ্ছিল। আমি ওকে রিসর্টের ভেতরে নিয়ে গেলাম। বেচারির খুব খিদে পেয়েছে। মা তো মারা গেছে, ওকে আর কে খাওয়াবে? তখন ধনরাজ কাকার ছেলের ফিডিং বোতলটার দিকে আমার চোখ পড়ল। ওটা গাছের তলা থেকে কুড়িয়ে আমি সঙ্গে করেই এনেছিলাম। বোতলে দুধ ভরে বাচ্চাটাকে খাওয়ালাম। চুপচুপ করে বেশ খেয়ে নিল। তারপর আমার কোলের উপরেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। পরের দিন নিউজ বেরিয়েছিল, আগের রাতে নাকি প্রচুর উল্কাপাত হয়েছে। সকালবেলা সেই গাছের নিচে চিতাবাঘের বডিটা আর পাওয়া যায়নি। কেউ বলল, আরে বাঘটা মরেনি, নিজেই উঠে চলে গেছে। আবার কেউ বলল, চোর শিকারীরা চামড়ার জন্য তুলে নিয়ে গেছে। কি যে হয়েছিল কিছুই বোঝা যায়নি। সেদিন থেকে মা কেমন অন্যমনস্ক হয়ে থাকতো, আমার উপর খবরদারিও করছিল না। বিজনেস পার্টনারদের সাথে মিটিংয়েও আর যেত না। ভাই আশেপাশের কিছু হোটেল রিসর্টের ছেলেদের পেয়ে গিয়েছিল খেলার সঙ্গী হিসেবে। আমার তাই খুব সুবিধে হলো। আমি চিতাবাঘের বাচ্চাটার নাম দিলাম তুতু। তুতুকে আমি খাওয়াতাম, ঘুম পাড়াতাম। ও একটুও দুষ্টুমি করতো না। রিসর্টে 1 মাস কাটিয়ে আমরা বাড়ি ফিরলাম। তুতুও আমার সঙ্গেই ছিল। ওকে একটা বাস্কেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম। ও এতটাই শান্ত ছিল যে গাড়িতে বা ফ্লাইটে একটুও নড়াচড়া পর্যন্ত করেনি। কলকাতায় ফিরে যথারীতি আমার স্কুল, কোচিং সব শুরু হয়ে যায়। যতক্ষণ আমি বাইরে থাকতাম তুতু খাটের তলায় ঢুকে বসে থাকতো। আচ্ছা, তোমার ঘর কেউ পরিষ্কার করতো না? তার তো তুতুকে দেখতে পাওয়ার কথা। না, মা বলে নিজের ঘর সবসময় নিজেই পরিষ্কার রাখতে হয়। এইসব বেসিক জিনিসপত্রগুলো না শিখলে জীবনে এগোতে পারা যায় না। আচ্ছা বেশ, তারপর কি হলো বলো? তুতু খুব তাড়াতাড়ি বড় হচ্ছিল। বাড়িতে আনার 1 মাসের মধ্যে ও বেশ লম্বা হয়ে গেল। খাটের তলায় ওর ঢুকতে বেশ অসুবিধাই হতো। কিন্তু আমি লক্ষ্য করছিলাম ও ঠিক চিতাবাঘের মতো আর থাকছে না। 2 পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। ওকে দুধ দিচ্ছিলাম, কিন্তু সেটাও আর খাচ্ছিল না। একদিন একটা অদ্ভুত ব্যাপার ঘটল। রাত প্রায় 2টোর সময় কি জন্য যেন ঘুমটা ভেঙে গেছে। তুতুকে আমার পাশেই বিছানায় শোয়াতাম। দেখি তুতু আমার পাশে নেই। আমি উঠে চারিদিকে খুঁজে শেষে ওকে পেলাম কিচেনে। দেখি মেঝেতে পা ছড়িয়ে ঠিক মানুষের কায়দায় বসে আছে, আর একটা পাত্র থেকে হাত দিয়ে ধরে মাংস খাচ্ছে। ও একটা টুলে উঠে ফ্রিজের দরজা খুলছে, ফ্রিজ থেকে মাংস বার করেছে। আমি এই ঘটনায় হাঁ হয়ে গিয়েছিলাম। চিতাবাঘ বুদ্ধিমান জানি, কিন্তু এইরকম ঘটনা আমার কল্পনার বাইরে। পুরো 1 ডেচকি মাংস শেষ করে সে আবার লেজ নাড়িয়ে ভিজে বিড়ালের মতো সুরসুর করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তারপর থেকে আমি তার মাংসের ব্যবস্থা করি। গেম কোচিং থেকে ফেরার সময় তুতুর জন্য মাংস নিয়ে আসতাম। নিজের হাতে ওকে খাইয়ে দিতাম। তুতু যে 2 পায়ে দাঁড়াতে পারছিল তা আগেই বলেছিলাম। এবার লক্ষ্য করলাম ওর আকার আকৃতিতে কিছুটা পরিবর্তন হচ্ছে। যেমন ধরুন, নাক, মুখ আর কানগুলো ছোট হয়ে যাচ্ছে, মাথাটা গোল হচ্ছে, আর গলাটা সরু হয়ে কান দুটো চওড়া হচ্ছে। বুক, পেট, হাত সব কিছুতেই একটা অদ্ভুত পরিবর্তন। আমার ভয় হচ্ছিল ওকে কোনোভাবে অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু এমনিতে তো দিব্যি ছটফটে উৎফুল্ল শিশু, অসুস্থ তো মনে হয় না। 2 মাসের মধ্যে ওকে দেখে মনে হতে লাগলো একটা চিতাবাঘের চামড়াওয়ালা সম্পূর্ণ মানুষ, হাইট আমার সমান। আমি যখন কথা বলতাম ও আমার সব কথা বুঝতে পারত। আমার তো ভালোই হলো। আমার সারাদিনের যত কথা, দুঃখ যা কাউকে বলতে পারতাম না, তুতুকে বলতাম। রেসে বা স্কুলের পরীক্ষায় নাম্বার কম পেলেই মা আমাকে খুব মারত। তখন তুতুর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তো। এই সময় ডাক্তার শুক্লা রেকর্ডারটা বন্ধ করলেন আর বললেন, কুন্তল, তোমাকে একটু কফি দিতে বলি, আর রাতে তুমি ডিনারটা এখানেই করে যাবে। কফি খাবো, কিন্তু স্যার ডিনারের দরকার নেই। না না, আমি কিচ্ছু শুনছি না, তুমি ডিনার করেই যাবে। এই বলে ডক্টর শুক্লা বেল বাজিয়ে বেয়ারাকে ডেকে কফি আর ডিনারের কথাটা বলে দিলেন। কিছুক্ষণের মধ্যেই কফি চলে এলো। কফির কাপে চুমুক দিয়ে ডাক্তার শুক্লা বললেন, কেসটা কি বুঝছো কুন্তল? সায়ন্তিকার কথাগুলো কি অ্যাবনর্মাল?
খুবই ইন্টারেস্টিং কেস স্যার। এখনো পর্যন্ত এই লাস্টের অংশটুকু ছাড়া তো অ্যাবনর্মাল কিছু মনে হয়নি। বাকিটা শোনো তবে। এই বলে ডাক্তার শুক্লা আবার রেকর্ডিংটা চালিয়ে দিলেন। এইরকমই চলছিল। আরো কিছু মাস পরে তুতু পরপর কয়েকটা ভয়ঙ্কর ঘটনা ঘটায়। আমার জীবনের ওলটপালট হওয়া সেই শুরু। প্রথম ঘটনাটা ঘটে আমার স্কুলের একটা ইউনিট টেস্টের রেজাল্ট বেরোনোর পরে। আমি অঙ্ক পরীক্ষায় বেশ কম নাম্বার পাওয়ায় স্ট্যান্ড করতে পারিনি। মা আমার রেজাল্ট দেখে আমাকে সেদিন বেল্ট দিয়ে পিটিয়েছে। মা মারলে আমি কখনো কাঁদতাম না বা কোনো শব্দও করতাম না, কিন্তু সেদিন আর থাকতে পারছিলাম না। চোখে জল এসে যাচ্ছিল বারবার। আর তার মধ্যেই পাশের বাড়ির কুকুরটা সামনের রাস্তার কুকুরদের সাথে ঝগড়া করে চলেছিল। রোজই করে, তবে সেদিন যেন একটু বেশি চেঁচাচ্ছিল। একসময় দেখলাম চিৎকারটা থেমে গেল। আমি নিশ্চিন্তে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভাঙলো জানলা দিয়ে ধপ করে কিছু একটা পড়ার শব্দে। আমি পাশ ফিরে চোখ মেলে তাকাতেই দেখি তুতু জানলার সামনে। আর ওর মুখে ওটা কি? আমার বিস্ময়ে হতবাক অবস্থা। তুতুর মুখে একটা কুকুরের মাথা। আবার উঠে এসে বসে ভালো করে লক্ষ্য করলাম, কুকুরের মাথাটা গলার কাছ থেকে কাটা। সেখান থেকে কালো লোমের নিচ থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে মেঝেতে। তুতু অ্যালসেশিয়ানের মাথাটা মেঝেতে ফেলে দিল। আমার প্রথমে ঘটনাটা দেখে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর আমি তৎপর হয়ে কুকুরের মাথাটা তুলে বাইরে ছুঁড়ে ফেলে দিলাম। মেঝের রক্ত দেখে আমার বমি পেয়ে গিয়েছিল। আমি ছুটলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি মেঝেতে পড়ে থাকা রক্ত তুতু জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দিয়েছে। ওর রক্তমাখা মুখটা পরিষ্কার করে দিয়েই আমি আবার শুয়ে পড়লাম। পরের দিন পাড়ায় ধুমধুমার কাণ্ড। কিসে যেন সান্নাল বাড়ির পোষা কুকুরটাকে মেরে তার মাথাটা রাস্তায় ফেলে দিয়েছে। কিছুদিন খোঁজ খবর চলল কিভাবে ঘটেছে ঘটনাটা, কিন্তু সমাধান না হওয়ায় ঘটনাটা চাপা পড়ে যায়। এদিকে তুতুর শারীরিক পরিবর্তন অব্যাহত। ওর গায়ের লোম ঝরে গিয়ে একটা মানুষের মতো চামড়া দেখা যেতে শুরু করেছে। মাথার লোমগুলো কালো চুলের গোছার মতো বড় হচ্ছে। আমি ওকে নিজের জামাগুলোই পরাতে শুরু করলাম। এরপরের ঘটনা ঘটল আরও বেশ কিছুদিন পরে। আগেই বলেছি, চিতাবাঘ মারার পর থেকেই মা কিরম যেন বদলে গেছিল। কলকাতায় ফিরেও মায়ের অবস্থা পাল্টায়নি। এদিকে উইকেন্ডে মা এসে বলল, অঙ্কু চল, আজকে একটা জায়গায় তোকে ঘুরতে নিয়ে যাব, সারাদিন ওখানেই কাটাবো। মা আজ তো আমার ম্যাথ আর হিস্ট্রি টিউশন ক্লাস আছে, আর তারপর মাঠে প্র্যাকটিস। মা আমাকে থামিয়ে বলল, একদিন না গেলে কিচ্ছু হবে না। আগে হলে মা টিউশন স্কিপ করার কথা ভুলেও বলতো না। আমার টেনশন হলো তুতুকে নিয়ে। আমাকে ছেড়ে তো ও কখনো থাকেনি, তবে মায়ের কথার তো আর নড়চড় হবে না, তাই আমাকে যেতেই হলো। তুতুর খাবারটা অবশ্য আমার ঘরে খাটের নিচে রেখে এলাম, আর বলে এলাম, খাবার সময় হলে খেয়ে নিস বুঝলি, আমি একটু বাইরে যাচ্ছি। তুতু হ্যাঁ সূচক ঘাড় নাড়ল। তখন তুতু ইশারায় আমার কথার উত্তর দিতে শিখেছে। আমরা হাওড়ার আন্দুলের কাছে একটা ফার্ম হাউসে পৌঁছলাম। গেট খুলে ভেতরে ঢুকতেই দেখলাম একজন আঙ্কেল হাসি মুখে ভেতরে দাঁড়িয়েছিলেন। মা তার সঙ্গে আমার পরিচয় করে দিল। তিনি বিখ্যাত রাইফেল শুটিং চ্যাম্পিয়ন সংগ্রাম মিত্র। ভারতের হয়ে কত যে মেডেল জিতেছেন। মা যখন অ্যাথলেট ছিল তখন থেকেই সংগ্রাম আঙ্কেল তার বন্ধু। আঙ্কেলের কথাবার্তা এত সুন্দর কি বলবো। ফার্ম হাউসে আঙ্কেল তার ছেলে সবুজকে নিয়ে থাকেন। তবে সবুজের সঙ্গে যখন আমার পরিচয় হলো, ওর জন্য খুব খারাপ লাগছিল। আমার এই বয়সী একটা ছেলে অটিস্টিক হওয়ায় ভালো করে হাঁটতে আর কথা বলতে পারে না। সংগ্রাম আঙ্কেলের স্ত্রীও সবুজের জন্মের সময় মারা গেছেন। মা বলল, অঙ্কু তুই সবুজের সাথে খেলা কর, আমরা আজ সারা দিন এখানেই কাটাবো। আমার ভালোই হলো। সারাটা দিন ওই মিষ্টি ছেলেটার সাথে দিব্যি কেটে গেল। সংগ্রাম আঙ্কেল খুব ভালো রান্না করেন। ভাত, শুক্তো, ইলিশ ভাপা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, কি যে ভালো টেস্ট। কিন্তু রাতে এমন একটা ঘটনা ঘটল যে মিষ্টি দিনটা নিমেষে তেঁতো হয়ে গেল। রাত প্রায় 10টা নাগাদ আমার আর সবুজের বেশ খিদে পেয়ে গেল। আমি সবুজের হাত ধরে সংগ্রাম আঙ্কেলের ঘরে গেলাম, কিন্তু শুনতে পেলাম মা আঙ্কেলকে বলছে, ওই লোকটাকে বিয়ে করে আমি ভুল করেছি। আমরা
আমরা আবার একসাথে জীবন শুরু করতে পারি না সংগ্রাম? উত্তরে সংগ্রাম আঙ্কেল বলল, নিশ্চয়ই আমরা পারি। জীবন হোক বা স্পোর্টস, সব কিছুতেই সেকেন্ড চান্স নেওয়া দরকার। আমারও তোমাকে খুব দরকার রূপা। এই বলে আঙ্কেল মাকে জড়িয়ে ধরল। আমি সেই সময় চেঁচিয়ে উঠলাম, মা! সঙ্গে সঙ্গে মা আর আঙ্কেল চমকে উঠল আর ছিটকে একে অপরের থেকে দূরে সরে গেল। একটা ঢোক গিলে মা বলে উঠল, তোদের খিদে পেয়ে গেছে না? কটা বাজলো খেয়ালই হয়নি। তোরা খাবার ঘরে গিয়ে বস, আমরা যাচ্ছি। আমি আর সবুজ চুপচাপ সেখান থেকে সরে গেলাম। খাবার টেবিলেও আর কোনো কথা হলো না। খাওয়া শেষে সবুজ আর সংগ্রাম আঙ্কেল উঠে গেল। আমিও উঠতে যাচ্ছি, তখনই মা আমাকে ডেকে বলল, শোন অঙ্কু, তোকে একটা কথা জিজ্ঞেস করি। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে মায়ের দিকে তাকালাম। মা বলল, সংগ্রাম আঙ্কেলকে তোর খুব ভালো লেগেছে না? আচ্ছা, এরপর যদি আমরা আঙ্কেলের সঙ্গেই থাকি, তোর কোনো আপত্তি নেই তো? আমি আকাশ থেকে পড়লাম। কে বলতে চায় মা? তার মানে মা বাবাকে ছেড়ে দিতে চায়? সংগ্রাম আঙ্কেল ভালো, তবে তিনি বাবার জায়গা কখনোই নিতে পারেন না। আমাদের দুই ভাই বোনকে বাবা কতটা ভালোবাসে তা মুখে না বললেও বাবার প্রতিটা কাজে কথায় পরিষ্কার বোঝা যায়। আমাকে চুপ করে বসে থাকতে দেখে মা আবার বলল, আজ অনেক ধকল গেছে, আমাদের এই নিয়ে পরে কথা হবে। আজ শুয়ে পড়। এই সময় রেকর্ডারটা থামিয়ে ডক্টর শুক্লা বললেন, এবার বুঝলে কুন্তল আপাত দৃষ্টিতে কেন বলেছিলাম? বুঝলাম স্যার। তারপর শোনো তবে। খুট করে রেকর্ডার চালানোর শব্দ হলো। আবার একটা অন্ধকার রাত। মায়ের কথাগুলো শুনে চোখের ঘুম উড়ে গিয়েছিল। মা এ কি বলল? কিন্তু হঠাৎ একটা চিৎকারের শব্দে বিছানা ছেড়ে আমাকে উঠতে হলো। বাইরে বেরিয়ে মনে হলো চিৎকারটা আসছে বাগানের দিক থেকে। আমি তাড়াতাড়ি সেদিকে ছুটলাম। যেতে যেতে করিডোরে দেখলাম রক্তের দাগ, যেন কোনো মানুষকে আহত করে সেখান দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আমার বুকে তখন দমদম করে ঢাকঢোল বাজছে। বাগানে এক নিঃশ্বাসে ছুটে গিয়ে দেখলাম অন্ধকারে একটা গাছের নিচে কে দাঁড়িয়ে আছে। অন্ধকারে চোখ সইতে বুঝতে পারলাম ওটা মা। মায়ের কাছে ছুটে গিয়ে দেখলাম মা একদিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দিকে তাকিয়ে দেখলাম কতগুলো রক্তমাখা জামা কাপড় আর হাড় মাংস ছড়িয়ে আছে। জামা কাপড়গুলো দেখে চিনতে পারলাম ওগুলো সংগ্রাম আঙ্কেলের। মা বলল, তুই 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 ওকে খেয়ে ফেললি? হ্যাঁ, তুই ওকে খেয়ে ফেললি? আমি মায়ের কথা বুঝতে পারলাম না। মা আমাকে টেনে নিয়ে গিয়ে গাড়িতে গিয়ে উঠল। তারপর পাগলের মতো গাড়ি চালিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরেও মা গাড়ির দরজা খুলিয়ে শটান বাইরে বেরিয়ে ছুটে চলে গেল। মা যেতেই গাড়ির ডিকিতে ঠকঠক শব্দ শুনতে পেয়ে সেটা তুললাম। দেখলাম তুতু ভেতরে কুঁকড়ে শুয়ে আছে। আমার একটা সাদা ফ্রক সে পড়ে আছে আর গোটা শরীর রক্তে মাখামাখি। হাতে কি একটা গোল মতো ধরে আছে। ভালো করে দেখতেই আমার হাত পা শিরশির করে উঠল। ওটা সংগ্রাম আঙ্কেলের মাথা। আমি তুতুকে গাড়ি থেকে টেনে বার করে আনলাম। তারপর তার হাত থেকে মাথাটা নিয়ে বাড়ির বাগানে পুঁতে দিলাম ভালো করে। তুতুর রক্তমাখা জামাটাও সেই সঙ্গে পুঁতে দিলাম। আমার আর কিছু বুঝতে বাকি থাকলো না। সকালে আমি যখন মায়ের গাড়িতে উঠেছিলাম, তুতুও তখনই গাড়ির ডিকিতে উঠেছিল। আজ সারাদিন সে বাগান বাড়িতেই ছিল। রাতে তার খিদে পেয়েছিল। সংগ্রাম আঙ্কেলের ওপর যে আমি রেগে আছি তা সে বুঝতে পেরেছিল। আমার মনের কথা কিভাবে যেন ও বুঝে যায়, তাই চুপিসারে তাকে আক্রমণ করে মেরে ফেলেছে। তারপর বাগানে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলেছে। মা হয়তো সেই সময় আঙ্কেলের ঘরে গেছিল। রক্তের দাগ দেখে সেটাকে অনুসরণ করে বাগানে পৌঁছেছে। আর আমার জামা পরা তুতুকে দেখে ভেবেছে আমি, তাই মা ওরকম কথা বলছিল। আচ্ছা, এবার সবুজের কি হবে? তার তো আর কেউ নেই।
আমি আর ভাবতে পারলাম না। ক্লান্তি আর হতাশায় বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আমি এরপর তুতুকে ভারী সাবধানে রাখতে লাগলাম। কোথাও গেলে দরজা বাইরে থেকে বন্ধ করে রেখে যেতাম। সংগ্রাম আঙ্কেল মারা যাওয়ায় আমার অবশ্য বেশ ভালোই লাগছিল। মা আবার আমার আর ভাইয়ের দিকে মন দিয়েছে। খবরে শুনেছি বিখ্যাত অ্যাথলিট সংগ্রাম মিত্র কোনো পশুর আক্রমণে মারা গেছে। কি হয়েছিল তার প্রতিবন্ধী ছেলে কিছু ঠিক করে বলতে পারিনি। আমাদের বাড়িতে আবার সব স্বাভাবিক। তুতুকে এখন প্রায় আমার মতোই দেখতে হয়েছে। শুধু মুখের বড় বড় দাঁতগুলো যদি না থাকতো। কিন্তু ঝামেলার যেন শেষ নেই। আবার এক দুর্যোগ এলো। আমাদের স্কুলের তরফ থেকে কিছু অ্যাথলিটকে ন্যাশনাল লেভেলে সিলেকশনের জন্য পাঠাচ্ছে, কিন্তু আমার রাস্তায় কাঁটা হয়ে দাঁড়ালো রিয়া। হার্ডেল রেসে এত ভালো প্লেয়ার আর কেউ হয় না। মেয়েটা খুব নাকুচু। একদিন আমাকে লাথি মেরে ফেলে দিয়েছিল। মেয়েটাকে আমার সহ্য হয় না। হার্ডেল রেসে আমার রেজাল্ট খারাপ হওয়ায় একদিন মা আমাকে খুব মারলো। আমার উপর মায়ের রাগ যেন খুব বেড়ে গেছিল। আমি সেদিন আর কিছু খেলাম না, বিছানায় পড়ে কাঁদতে লাগলাম। খেয়াল করিনি কখন যেন তুতু ঘর থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন খেয়াল হলো তখন সারা বাড়ি খুঁজে তাকে পেলাম না। ঘরে এসে ভাবতে চেষ্টা করলাম ও গেল কোথায়। তখন আমার একটা ব্যাপার খেয়াল হলো। আমার কষ্টের কারণ তুতু দূর করতে চায়। তাহলে তাহলে কোথায় যেতে পারে? আমি আজ প্র্যাকটিসে যাইনি, কিন্তু রিয়া তো গেছে। রিয়ার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। এই সময় ওর বাড়ি থেকে ফেরার কথা। আমি রিয়ার বাড়ি ফেরার রাস্তার দিকে ছুটলাম। কিছু দূর যেতেই দেখি এক অদ্ভুত দৃশ্য। যা ভেবেছিলাম ঠিক তাই। তুতু ফাঁকা রাস্তায় রিয়াকে একা পেয়ে ওর উপর আক্রমণ করেছে। কিন্তু রিয়াকে কাবু করা সহজ ছিল না। একে তো সে ক্যারাটে চ্যাম্পিয়ন, তার উপর আমার উপর তার বেশ রাগ ছিল। তুতুকে আমার মতোই দেখতে হওয়ায় রিয়া ভেবেছিল আমি তার উপর আক্রমণ করেছি, তাই ওর যত রাগ গিয়ে পড়েছিল তুতুর ওপর। তবে চিতাবাঘের সাথে পেরে উঠবে কেন? তুতুর গলায় একটা মোক্ষম কামড় বসিয়ে আওয়াজ বন্ধ করে দিল। আমি সেই সময় গিয়ে না পড়লে তুতু একেবারে ওকে শেষ করে দিত। আমি রাস্তার ধারে একটা ঝোপের পাশে লুকিয়ে পড়ি। তারপর তুতুকে ডাকতে থাকি। তুতু তখন রিয়াকে ছেড়ে আমার কাছে ঝোপের মধ্যে চলে আসে। আমি তুতুকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। ভাগ্য ভালো, বাড়িতে সেই সময় কেউ ছিল না। তুতু অবশ্য আম গাছ বেয়ে আমার ঘরের জানলা দিয়ে ঢুকে যায়, তাই ওকে কারোর দেখতে পাওয়ার সম্ভাবনাও ছিল না। আমি বাড়ি ফিরেই রিয়ার বাড়িতে ফোন করে বললাম রিয়ার রাস্তায় খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাড়ি থেকে একটু দূরেই ও পড়ে আছে। ব্যাস এটুকু বলেই আমি ফোনটা কেটে দিলাম। তারপর ফোন থেকে সিমটা বার করে বাথরুমে গিয়ে ফ্ল্যাশ করে দিই। ঠিক এই সময় কুন্তল বলে উঠল, 1 মিনিট স্যার। ডাক্তার শুক্লা রেকর্ডারটা অফ করলেন আর বললেন, হ্যাঁ বলো। এই রিয়া যার কথা সায়ন্তিকা বলছিল, সে কি রিয়া পারিয়া? হ্যাঁ, আমি পরে নামটা জানতে পেরেছিলাম। মেয়েটার কন্ডিশন খুব সিরিয়াস, সিটি নার্সিংহোমে ভর্তি ছিল। স্যার, আপনার সাথে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছিলাম। রিয়া আমার পেশেন্ট। প্রচণ্ড ট্রমাটাইজড হয়ে আছে মেয়েটা। ভোকাল কর্ড খুব খারাপভাবে ড্যামেজড, তাই এখনও ভালো করে কথা বলতে পারছে না। সারা শরীর ক্ষতবিক্ষত। 2 পা এমনভাবে ভেঙেছে যে স্পোর্টস তো দূরের কথা, ঠিক করে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ। মেয়েটা কিছু বলতে পেরেছে? এই অবস্থা কিভাবে হয়েছে? শান্তিকায় কি? সেটাই তো ব্যাপার। বহু কষ্ট করে ওর কাছ থেকে পুরো ঘটনাটা জানতে পেরেছি। ও প্রথমে ভেবেছিল সায়ন্তিকা ওকে আক্রমণ করেছে, কিন্তু একটা সময় ও আক্রমণকারী আর গাছের আড়ালে থাকা সায়ন্তিকাকে একসাথে দেখতে পায়। স্যার, এটা কি করে সম্ভব? একটা চিতা বাঘ কি মানুষ হয়ে যেতে পারে? আমি জানি না কুন্তল। প্রথমে ভেবেছিলাম এটা পার্সোনালিটি ডিসঅর্ডারের কেস, কিন্তু কিন্তু তা যে নয় সেটা তুমি বাকি রেকর্ডিংটা শুনলে বুঝতে পারবে। বেশ, তবে বাকিটা শুনি। ডাক্তার শুক্লা আবার রেকর্ডিংটা চালালেন। রিয়ার ওই ঘটনার পর আমাকেই কম্পিটিশনে পাঠানো হয়। তবে ভীষণ ভয় করছিল। আমার পা ভাঙার ঘটনাটা
হওয়ার পর থেকে মনে কি একটা ভয় যেন ঢুকে গেছে। ওদিকে তুতু এখন একটু একটু শব্দ করে কথা বলার চেষ্টা করছে। প্রথমে যে কথাটাও বলেছিল সেটা মা। তুতু আমার অবস্থা দেখে আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করতে থাকে। মাঝে মাঝেই আমাকে বাড়িতে পড়াশোনা করতে দিয়ে ও প্র্যাকটিসে চলে যেত। কম্পিটিশনে সেমিফাইনালের 2টো রাউন্ডে, এমনকি ফাইনালেও তুতুই দৌড়েছিল। ফাইনালে তো সবাইকে পেছনে ফেলে ও সব কটা হার্ডেল এত তাড়াতাড়ি ক্রস করে যা কোনোদিনও কেউ করতে পারেনি। মা এতে যে কি খুশি হয়েছিল, তুতুকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এতে আমার কিছুটা হিংসাই হয় তুতুর উপর। মায়ের বুকে সেই সময় তো আমার থাকার কথা, তারপর থেকেই তুতু কিরকম একটা বদলে যায়, সারাক্ষণ মা মা বলতে থাকে। এরপরে স্টেট লেভেলের একটা কম্পিটিশনে আমি নিজেই গেলাম, তুতুকে আর যেতে দিইনি। ওটার ফাইনালেও উঠলাম। ফাইনালের দিন তুতু বলল, তুমি থাকো, আমি যাব। না তুতু, আমি পারবো, তোর যাওয়ার দরকার নেই। কিন্তু ও বারবার বলতে থাকলো, আমি যাব, আমি যাব। তার সাথে মুখ দিয়ে কেমন একটা গড়গড় শব্দ করতে লাগলো। গোলমাল শুনে ভাই ফট করে আমার ঘরে চলে আসে, আর এসে তুতুকে আর আমাকে একসাথে দেখে ফেলে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মাকে বলল, মা, মা, দিদির রুমে দিদির মতো দেখতে আরেকজন। আমি ওর পেছনে ছুটে যাই। এই কথাটা শুনে আমি বলি, মা, ভাইকে চোখের ডাক্তার দেখাও তো, গেম খেলতে খেলতে চোখের মাথা খেয়েছে, সব দুটো দেখছে। কিন্তু ভাই বারবার বলতে থাকলো, আমি ভুল দেখিনি মা, তুমি একবার চলো দিদির রুমে, তুমিই দেখতে পাবে। চল দেখি কি দেখেছিস। আমার তখন পাগল পাগল লাগছে। আমার ঘরে গেলেই তো মা তুতুকে দেখে ফেলবে, মাকে তো আটকানো যাবে না কোনোভাবে। আমি দম বন্ধ করে ফলাফলের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু ঘরে ঢুকেই একে দেখলাম, তুতু কোথাও নেই। ভাই খাটের তলায় আলমারির পেছনে দেখলো, তুতু কোথাও নেই। মা বলল, তোর দিদি ঠিকই বলেছে, চোখের মাথা খেয়ে বসে আছিস। কি দেখতে কি দেখেছিস? অঙ্কু, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাদের বেরোতে হবে। আমি বুঝলাম তুতু নিশ্চয়ই জানলা দিয়ে বেরিয়ে গেছে। এটা বুঝেই শান্ত মনে মায়ের সঙ্গে আমি চললাম। তখন বুঝতে পারিনি তুতু আমাদের সাথেই ছিল। আমি যখন কম্পিটিশনে পৌঁছে ড্রেসিং রুমে গেছি, তখনই বাইরে থেকে কেউ দরজাটা লক করে দেয়। এদিকে তখন সবাই স্টেডিয়ামে চলে গেছে। আমি ডাকলেও কেউ সাড়া দেবার নেই। কিন্তু আমাকে দেখতে না পেয়ে মায়ের তো এদিকে আসার কথা, মা কেন আসছে না? আমি তখন ড্রেসিং রুমে টিভিতে দেখতে পেলাম তুতু মাঠে নেমেছে। তার মানে তুতু নিশ্চয়ই গাড়ির ডিকিতে ঢুকে এখানে এসেছে, আর আমাকে ড্রেসিং রুমে লক করে নিজে মাঠে নেমেছে। ও মাঠে নামলে ওর জিত নিশ্চিত, আর সেটাই হলো। মা আবার আনন্দে ওকে বুকে জড়িয়ে ধরল। কিন্তু এবার একটা ঝামেলা হলো। মা তো তুতুকে নিয়ে বাড়ি চলে গেল। ঘণ্টাখানেক পরে একজন লোক ড্রেসিং রুমে দরজাটা খুলে দেয়। আমি সেই অপেক্ষাতেই ছিলাম। আমার জেতা নিয়ে মা এতটাই নিশ্চিত ছিল যে বিকালে সেই উপলক্ষে একটা পার্টি রেখেছিল। আমি কোনো দিকে না তাকিয়ে এক নিঃশ্বাসে বাড়িতে ছুটলাম। তুতু তো ঠিক করে কথা বলতে পারে না, পার্টিতে অত লোকের মাঝে পড়লে ও কি করবে? আমি বাগানের দিক দিয়ে বাড়িতে ঢুকলাম, কিন্তু বাড়ির ভেতরে ঢোকার সময় এক অদ্ভুত দৃশ্য দেখে থমকে গেলাম। দেখলাম তুতু বেশ হেসে হেসে সকলের সাথেই কথা বলছে। মা আমার জন্য যে ড্রেস এনে রেখেছিল সেটা তুতু পরেছে। আমার মাথায় যেন আগুন ধরে গেল। আমার ড্রেস পরে আমার জায়গায় ও আমার মায়ের আদর খাচ্ছে। ও আসলে এখন আমার জায়গা নিতে চেষ্টা করছে। আমার আশ্রিত, আমার পোষ্য এখন নিজেকে আমার থেকে বড় মনে করেছে। আমি চুপচাপ অন্ধকারে বসে থাকলাম, অপেক্ষা করতে থাকলাম কখন পার্টি শেষ হয়। রাত 12টার সময় যখন সব গেস্টরা চলে গেল, আমি বাড়িতে ঢুকলাম। তুতু আমার রুমে গিয়ে ঢুকেছিল, মা বাবা বেডরুমে ছিল। আমি এই প্রথম পারমিশন ছাড়াই মা বাবার বেডরুমে ঢুকে গেলাম। বাবা কিছুটা অবাক হয়ে বলল, কিরে, কিছু বলবি? তুই আবার এই স্পোর্টসের ড্রেস পরেছিস কেন? আমি তখন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে এক নিঃশ্বাসে বাবা মাকে প্রথম থেকে তুতুকে নিয়ে যা ঘটেছিল সব বলে দিলাম।
ভাই তখন ঘরের বাইরে ছিল। ও ভেতরে এসে বলল, মা, আমি তোমায় বলেছিলাম না আমি ঠিক দেখেছি? দিদির মতো দেখতে আরেকজনকে আমি দেখেছি। মা একটা হাত তুলে থামতে ইশারা করে বলল, চল তো দেখি। এবার কিন্তু তুতুকে ঘরেই পাওয়া গেল। সে যেন একেবারে আমার যমজ বোন। মাকে আমার সাথে দেখে সে বলে উঠল, এটা কে মা? একদম আমার মতো দেখতে। আমি বললাম, আমি সায়ন্তিকা কাঞ্জিলাল। তুই চিনিস না আমাকে? তোকে ছোট থেকে মানুষ করলাম। আমি আসল সায়ন্তিকা কাঞ্জিলাল। ও মিথ্যে কথা বলছে মা। আগুনে যেন ঘি পড়ল। তুতুর কথা শুনে আমি রেগে গিয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়ে কিল চড় যা পারলাম মারতে শুরু করলাম। বলতে লাগলাম, বলে দে তুই তুতু মিথ্যে কথা কেন বলছিস? তুতু ঠিক একই কথা বলতে থাকলো, কিন্তু আমার কিল ঘুষির উত্তরে বেশিক্ষণ নিজেকে লুকিয়ে রাখতে পারলো না। আর লম্বা নখ দিয়ে আমার শরীর ফালা ফালা করতে শুরু করলো। তারপর তীক্ষ্ণ দাঁত দিয়ে আমার ঘাড় কামড়ে ধরলো। আমি ছটফট করতে করতে বেহুশের মতো হয়ে গেলাম। একেবারে জ্ঞান শূন্য হওয়ার আগে বুঝতে পারলাম মা তুতুকে গুলি করলো। তুতু আমাকে ছেড়ে দিয়ে পড়ে গেল, আর সাথে সাথে আমিও অজ্ঞান হয়ে গেলাম। ডাক্তার শুক্লা রেকর্ডিংটা বন্ধ করে বললেন, মিসেস কাঞ্জিলাল আর তার মেয়ের বক্তব্য পুরোপুরি এক হলেও এই শেষের অংশটাতে গড়মিল আছে। তিনি বলেছেন, আমি আমি বুঝতেই পেরেছিলাম যে যে চরমভাবে আহত হচ্ছে ওটাই অঙ্কু। আমি অঙ্কুকে বাঁচানোর জন্য আমার লাইসেন্সড রিভলভারটা দিয়ে গুলি করি, কিন্তু কিন্তু ওই চালাক মেয়েটা হঠাৎ আমার অঙ্কুকে নিজের সামনে এনে ধরে, আর গুলিটা লেগে যায় অঙ্কুর বুকে। অঙ্কুর প্রাণহীন দেহটা ধপ করে পড়ে যায়। এই দৃশ্য দেখে না আমার মাথার মধ্যে কেমন যেন সব ফাঁকা হয়ে যায়। আমি আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার হাজবেন্ড আর ছেলে আমাকে সুস্থ করতে ব্যস্ত হয়ে পড়ে। তার মধ্যে নকল মেয়েটা অঙ্কুর দেহটা জানলা দিয়ে বাগানে ফেলে দেয়। তারপর নিজে সেখানে গিয়ে অঙ্কুকে খেয়ে ফেলে। আমার জ্ঞান ফিরতেই বাগানের দিকে ছুটে যাই। দেখি অঙ্কুর রক্তমাখা জামা কাপড়গুলো পড়ে আছে, আর সারা শরীরে রক্তে মাখামাখি হয়ে বসে আছে ওই নকল মেয়েটা। আমার দিকে তাকিয়ে সে একটু হাসলো। তখনও তার মুখে অঙ্কুর হাতের টুকরোটা লেগে আছে। সেটা আমার সামনে চিবিয়ে খেয়ে ফেললো। কি বিভৎস দৃশ্য, তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না। স্যার, আপনার কোন ঘটনাটা ঠিক বলে মনে হয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। রূপা কাঞ্জিলালের ব্যাপারে ডিটেলস জানার জন্য ওর বাবা মার সঙ্গেও আমি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা দুজনেই মারা গেছেন। তাদের কলকাতার বাড়ির প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারি রূপার বাবা আর্মির কাজে বেশিরভাগ সময় বাইরেই থাকতেন, আর মা প্রতিবেশীদের সঙ্গে কথা পর্যন্ত বলতেন না। রূপার অন্নপ্রাশন এমনকি বিয়ের সময়ও তাদের নিমন্ত্রণ করা হয়নি। তাদের পাশের বাড়ির এক ভদ্রমহিলা জানান, একদিনের মেয়েকে নিয়ে রূপার বাবা মা গ্রামের বাড়ি থেকে এসেছিল। সেই মহিলার বাপের বাড়ির কাছেই তাদের গ্রাম পলাশপাই। আমি পলাশপাইতেও গিয়েছিলাম। সেখানে যা শুনলাম তা আরো অবাক করা তথ্য। কি শুনলেন স্যার? শুনলাম রূপার বাবা মার বিয়ের 13 বছর পর্যন্ত কোনো সন্তান হয়নি, আর তারা যখন গ্রাম থেকে গেছিলেন তখনও তাদের কোনো সন্তান ছিল না। সে কি, তারা গ্রাম থেকে কলকাতায় গেছিল কতদিনের মধ্যে? যেদিন গ্রাম থেকে বেরিয়েছিলেন সেই দিনই সন্ধ্যাবেলা। তার মানে রূপার বাবা মা হয়তো তার জন্মদাতা নয়, আর ছোটবেলা থেকে তার সব ব্যাপারে অসম্ভব দক্ষতা, ইলিউশন সৃষ্টি করার ক্ষমতা, অন্য কিছুর দিকে ইশারা করে। সব তো শুনলে, ব্যাপারটা তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো কুন্তল? উত্তরে কুন্তল গম্ভীর হয়ে শেক্সপিয়ারের হ্যামলেট থেকে বলল, There are more things in heaven and earth, Horatio, than I dreamt of in your philosophy. আমার মনে হয় স্যার, মিসেস কাঞ্জিলাল হয়তো কোনো অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারিণী, আর সায়ন্তিকার ব্যাপারটা ঘটেছে সেই রাতের উল্কা বৃষ্টির সময়।
তোমার চিন্তার সাথে আমার চিন্তা কিছুটা মিলে যাচ্ছে কুন্তল, কিন্তু আমার ব্যাখ্যাটা একটু অন্যরকম। রূপার যে ইলিউশন তৈরি করার ক্ষমতা আছে সে ব্যাপারে আমি শিওর, তবে সে হয়তো কনসিয়াসলি সেটা জানে না। তার সাবকনশিয়াস মাইন্ড পুরো ব্যাপারটা পরিচালনা করে, আর রূপা যা চায় তা পাওয়ার জন্য কি লেভেলে যেতে পারে সেটা হয়তো কেউ কল্পনাও করতে পারবে না। নিজের জীবনে সে যা পায়নি তা মেয়ের মধ্যে দিয়ে যেন তেন প্রকারণে পেতেই হবে, আর সেটার জন্য দরকার খুব জোরদার একটা কিক, যাতে সায়ন্তিকা একেবারেই বদলে যায়। অলস নরম দয়ালু স্বভাবের হেরে যাওয়া মেয়েটা বদলে গিয়ে হিংস্র অ্যাগ্রেসিভ সফল মানুষে পরিণত হয়। রূপার অবচেতন মন এক অদ্ভুত প্ল্যান তৈরি করে। সে নিজের মেয়ের মধ্যে যে গুণগুলো চাইছে তা আছে একমাত্র চিতাবাঘের মধ্যে। নিজের প্ল্যান ঠিকমতো রূপ দেওয়ার জন্যই রূপা চা বাগানের রিসর্টে যায়। সেখানে মেয়ের সামনে তৈরি করে এক অতি প্রাকৃতিক ঘটনার ইলিউশন, আর নিজের মেয়ের সামনে নিয়ে আসে এক মায়া চিতাবাঘ। পারিপার্শ্বিক ঘটনাও রূপার ইলিউশন সৃষ্টিতে সাহায্য করেছে। তার মধ্যে একটা ঘটনা সায়ন্তিকার নিউজে উল্কা বৃষ্টির কথা জানতে পারে। তুমি দেখো কুন্তল, যতক্ষণ সেই মায়া চিতাবাঘ পূর্ণতা প্রাপ্ত না হয়েছে ততক্ষণ কিন্তু সে কারোর সামনে আসেনি। সায়ন্তিকার আশেপাশে থাকা অতগুলো মানুষ কেউ কোনো চিতাবাঘের অস্তিত্বের কথা বুঝতেই পারেনি। সায়ন্তিকা ছাড়া কেউ তাকে দেখতে পায়নি। গাড়িতে বা প্লেনে নাকি বাঘের ছানা একটু নড়াচড়া পর্যন্ত করেনি। এই ইলিউশন সৃষ্টির জন্য যে চরম মানসিক ক্লান্তি হতো তার জন্য রূপা বদলে গেছিল, যা সায়ন্তিকা বারবার বলেছে। পাশের বাড়ির কুকুরকে মারার মধ্যে দিয়ে সেই মায়া চিতা জানান দেয়, যা কিছু আমার পথের কাটা হবে, আমাকে কষ্ট দেবে, তাকে শেষ করে দেব। তবে সংগ্রাম মিত্রের মৃত্যুটা রূপা একেবারেই চায়নি। সে চেয়েছিল নতুন করে গড়া সায়ন্তিকাকে নিয়ে সংগ্রামের সাথে নতুন জীবন শুরু করবে। মায়া চিতাবাঘ রিয়াকে আক্রমণ করে, কিন্তু সায়ন্তিকার মধ্যে থাকা বিবেক রিয়ার প্রাণ রক্ষা করে। তখনই রূপা হকচকিয়ে ওঠে। যতক্ষণ না দয়ালু নরম স্বভাবের সায়ন্তিকাকে শেষ করা হচ্ছে ততক্ষণ পুরোপুরি সায়ন্তিকার অ্যাগ্রেসিভ চরিত্রকে বার করে আনা যাবে না। তার জন্যই রূপাকে এত বড় নাটকটা তৈরি করতে হয়। তার স্বামী ছেলে সায়ন্তিকার দুটো রূপ একসাথে দেখতে পায়। রূপা সত্যি নিজের মেয়েকে হত্যা করেছে দয়ালু নরম স্বভাবের ভালো মেয়েটাকে। তার জায়গায় এখন আছে স্বার্থপর ক্রূর স্বভাবের একটা মেয়ে, যে শুধু জিততে জানে। জেতার পথে কোনো প্রতিপক্ষ এলে তাকে সরিয়ে দিতে সে দুবার ভাববে না। আর এই জন্যই সায়ন্তিকার লাশ জীবনেও খুঁজে পাওয়া যাবে না। আর যখন রূপার কনসিয়াস মাইন্ড ব্যাপারটা মেনে নিতে পারবে তখন আবার সে পুরনো জীবনে ফিরে যাবে। ছাড়ো, অনেক তত্ত্বকথা আলোচনা হলো, ভাবলেও কিরকম মাথা ভনভন করছে। চলো এবার ডিনারটা সেরে ফেলা যাক। এর কয়েক মাস পরে ডাক্তার শুক্লার কুন্তল সেন দেখলেন সমাজ মাধ্যমের পাতায় ভেসে উঠেছে রূপা কাঞ্জিলাল, মণিশঙ্কর কাঞ্জিলাল আর তাদের ছেলে সায়ন্তন ও মেয়ে সায়ন্তিকার হাসি মুখের ছবি। সায়ন্তিকা ন্যাশনাল গেমসে ফার্স্ট হয়েছে। রূপা কাঞ্জিলাল ছবিতে ক্যাপশন দিয়েছে, মাই বেস্ট ডটার, বেস্ট ফ্যামিলি ইন দ্য ওয়ার্ল্ড। শুনছিলেন লেখিকা মৌলি কুণ্ডুর কলমে মায়া চিতা, সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট।